মন্দার সব মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। ও ভয়ানক আচরণ করছে, এটা ঠিক নয়। ওকে একটু ভয় দেখিয়ে না দমিয়ে রাখা উচিত। আমি ভয় দেখাতেই গেছিলাম ওকে। সিরিয়াসলি তুমি ওকে ভয় দেখাতে গেছিলে? আর তোমার মনে হলো যে ভয় পেয়ে যাবে? ও যেরকম ছেলে, তুমি ওকে এতদিনে এতটুকু চিনতে পারোনি? শ্যামলী, ওখানে তুমি একা একা চলে গেলে, তোমার যদি কোনো ক্ষতি হয়ে যেত কি হতো তখন? আমি এখানে ঘুমোচ্ছি আর ওখানে তোমার কোনো ক্ষতি হয়ে গেল, আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম? আরে ওরকম ভাবে কিছু। তুমি আমার কথাটা শোনো শ্যামলী, আমি আরো একবার মনে করিয়ে দিচ্ছি, এই মন্দার কিন্তু আগের মন্দার নেই। বলছি কথা যখন হয়ে গেল তখন অলোকদা, তুই, ঋষভ তোরা সন্ধ্যেবেলা চলে আয়। আচ্ছা আচ্ছা, আমি দেখছি ওরা ফ্রি আছে কিনা। হ্যাঁ রে, রোহিণী থাকবে তো? আরে বাবা হ্যাঁ হ্যাঁ, রোহিণীর বিয়ে বলে কথা, ও থাকবে না? আসলে রোহিণীকে যে আমাদের সেই কবে থেকে পছন্দ, বড় ভালো রে মেয়েটা। ঋষভও কিন্তু ওকে বেশ ভালোই পছন্দ করে, মুখে কিছু বলে না হয়তো, আমি বুঝি। বাবা মা এটা কি শুরু করেছে? মা তো আমার কথা শুনবে না। বাবা তুমি প্লিজ মাকে বোঝাও না, একটু আটকাও না। মা কেন এরকম করছে? কি হয়েছে রূপ, তুই সকাল সকাল এমন করছিস কেন? আর কি হবে, অপরাজিতা রোহিণীর বিয়ে নিয়ে কথা বলছে। বিয়ে? হ্যাঁ, আর আমি কিন্তু ক্লিয়ারলি বলে দিচ্ছি আমি মন্দারকে ছাড়া কাউকে বিয়ে করব না। আর বাবা, বাবা তুমি তো রাজি হয়ে গেছিলে বলো মন্দারের সাথে আমার বিয়ে দেওয়ার জন্য। তুমিই তো বলেছিলে যে মন্দার যদি ভালো কাজ পেয়ে সেটেল হয়ে যায় তাহলে ওর সাথে আমার বিয়ে দেবে। তাহলে কেন চুপ করে আছো বাবা? প্লিজ মাকে আটকাও না, একটু বোঝাও না মাকে প্লিজ। বাহ, সকাল সকাল বেশ সুন্দর একটা ড্রামা শুরু হয়েছে তো। শোন না, ফোনে কথা বলে আর সময় নষ্ট করবো না। তাহলে আজকে সন্ধ্যাবেলা তোরা চলে আয়, ঋষভ রোহিণী 4 হাত এক করে দেবো, তারপরে ওরা দুজনে মিলে বাইরে সেটেল করে যাবে। উফ, কি শান্তি হবে বল। শ্যামলী, শ্যামলী শুনছো তো মায়ের কথা? প্লিজ একটা কিছু করো শ্যামলী প্লিজ। মা কি করছে এগুলো? আচ্ছা বেশ, তাহলে এখন রাখি, দেখা হচ্ছে। ও মা, তোমরা সকলে এখানে আছো, ভালোই হয়েছে। আমার বন্ধু সুমি, মানে মৌসুমি, ওর হাজবেন্ড অলোকদা, ওদের ছেলে ঋষভ, সবাই আসছে আমাদের বাড়িতে সন্ধ্যেবেলা রোহিণীর বিয়ের পাকা কথা বলতে। কোনো পাকা কথা হবে না, কোনো বিয়ে হবে না মা। মা 2 বছর ধরে আমি মন্দারের জন্য ওয়েট করেছি, পাগলের মতো ওকে খুঁজেছি আমি। আর আজ যখন মন্দার ফিরে এসেছে তখন তুমি। হ্যাঁ, আর তার থেকে বড় কথা, আমরা তো মন্দারের স্মৃতি ফেরানোর চেষ্টা করছি মামুনি। হ্যাঁ, আর ঠিক তখনই মা আমাকে অন্য একজনকে বিয়ে করে বিদেশে সেটেল হওয়ার কথা। এতক্ষণ আপনারা যা যা বললেন আমি সেগুলো সত্যি ভেবে ধরে নিলাম। এবার আপনি বলুন তো, আপনি যদি বোম ফিট না করে থাকেন তাহলে কি করে বুঝলেন কে কে বোম রয়েছে? লোডশেডিং এর পর যখন কেকটা আনতে গেছিলাম, গিয়ে দেখি কেকের একটা সাইড ঘেটে গেছে। তখনও বুঝতে পারিনি যে কেকের মধ্যে বোম ফিট করা হয়েছে। কি হলো ব্যাপারটা? কেকের আইসিংটা এভাবে ঘেটে গেল কি করে? তারপর মেশমশাই যখন কেকটা কাটতে গেলেন। মেশমশাই? স্বাস্থ্যমন্ত্রীকে আমরা মেশমশাই বলে রাখি, আসলে ওনার মেয়ের বিয়ের সময়। থাক, এখন যতটুকু জানতে চাওয়া হচ্ছে ততটুকুই বলুন। মন্ত্রী মশাইয়ের সঙ্গে সদ্ভাব আছে এই গল্প শুনিয়ে সব জায়গা থেকে পার পেয়ে যাবেন, এটা কিন্তু মোটেও ভাববেন না। যা বলছিলেন কন্টিনিউ করুন, বলুন বলুন বলুন। হ্যাঁ, যখন মেশমশাই কেকটা কাটতে গেলেন তখন দেখলাম কালো মতো কি একটা তার মনে হলো বেরিয়ে আছে। সেটা
দেখেই আমি ছুটে গেলাম কেকের কাছে। তারপর কেকের খুব সামনে গিয়ে যখন শোনার চেষ্টা করলাম তখন দেখলাম কেকের ভিতর থেকে টিকটিক করে শব্দ পাওয়া যাচ্ছে। ওয়েট মন্ত্রী মশাইয়ের পার্টি, এত লোকজন, এত রিপোর্টার, এত লোকজনের মাঝখানে বোমটা শুধু আপনারই চোখে পড়লো? হ্যাঁ স্যার, আমার চোখে পড়েছে বলেই তো আমি ডিফিউজটা করতে পারলাম, তাই না? আর আমি যদি বলি বোমটা আপনারা ডিফিউজ করবেন আর সেটাই আপনাদের প্ল্যান ছিল, আর এটা করে মন্ত্রীর বিশ্বাস অর্জন করে তারপরে আপনারাই গিয়ে মন্ত্রীকে মারতেন। আর পুলিশ প্রশাসনও আপনাদের বিন্দুমাত্র সন্দেহ করত না। শুধু মন্ত্রীকে মারা নয়, আপনাদের হয়তো আরো অনেক বড় প্ল্যান ছিল। পুরো ভেন্যুটাই হয়তো উড়িয়ে দেওয়ার প্ল্যান করেছিলেন। আপনি কি বলছেন কি? আরে বাবা, ওই ভেন্যুতে তো আমরা উপস্থিত ছিলাম। যদি কিছু করতাম তাহলে তো আমাদের নিজেদেরও ক্ষতি হতো। ঠিক, আপনাদেরও ক্ষতি হতো। আপনারা হয়তো টাকার পরিবর্তে প্রাণ দিতে চেয়েছিলেন স্বামী স্ত্রীতে। এসব আবার হয় নাকি স্যার? এভাবে হয় সবকিছু? এত সহজ হয় না, হয় না তো। তাহলে ঝটপট বলে ফেলুন তো কোনটা হয়। বলুন, কে করে থাকতে পারে এমন কাজ? আপনাদের দলের অন্য কেউ?